নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। হ্যাঁ, খুব জোর বৃষ্টি নয় ঠিকই, তবে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এই শীতের দিনে বৃষ্টি কি ভালো লাগে বলুন? তার উপর যদি বাড়িতে অনুষ্ঠান হয়, বাড়িতে বলতে বাড়ির পাশে মানেই বাড়ির ধরুন। তো যাই হোক, এদিকে অনুষ্ঠান আর ওদিকে বৃষ্টি পড়ছে, একদমই ভালো লাগছে না। তো কি করা যাবে, যাই হোক সকালবেলা উঠে বাড়ির অল্প স্বল্প কিছু কাজ ছিল, তো সেগুলো মা আমি দুজনে মিলেই সেরে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে ঘুম থেকে কিন্তু অনেক দেরিতেই আমরা উঠেছি। সবাই মোটামুটি ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি। তারপর জলখাবারটা বাড়িতেই বানিয়েছিলাম, আর বারবার যেতে ভালোও লাগছে না খেতে। আর বিয়েবাড়ির রান্না রোজ রোজ সব সময় খেতে ভালোও লাগে না। তো তারপর কি করলাম, স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এই দেখুন, আমি একটা লাল রঙের তাঁতের শাড়ি পরেছি, আর একটা সবুজ রঙের একটা ব্লাউজ পরে নিয়েছি, আর অল্প কিছু গয়নাগাটি পরে নিয়েছি। হ্যাঁ, এই শাড়িটা বলি, এই শাড়িটা আমার এক স্টুডেন্টের ঠাকুমা আমাকে গিফট করেছিল। আসলে আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন অনেক মানুষের সাথেই তো আলাপ পরিচয় হয়েছিল, খুব ভালো সম্পর্কও তৈরি হয়েছিল অবশ্যই। তো যাই হোক, আমিও অনেক কিছু গিফট করতাম আর আমাকেও অনেক কিছু গিফট করতো, এরকম একটা হয় না? তো যাই হোক, এরকমই আমাকে নন্দনে ঠাকুমা এই শাড়িটা গিফট করেছিল। এটা আমার খুব পছন্দের শাড়ি, আর আমার থেকেও আমার শাশুড়ি মার আবার লাল শাড়ি খুব পছন্দ, আর তার উপর যদি চওড়া পাড় হয়। আর মায়ের সত্যি এরকম ধরনের শাড়ি খুব পছন্দ। তাই মাকে বললাম কোনটা পরবো, মা এক কথায় বললো তোর সেই চওড়া পাড় দেওয়া লাল শাড়িটা পর তাঁতের। আর সে মতোই মা যখন বলেই দিল নির্দিষ্ট করে এই শাড়িটা পর, তাই জন্য দেখলাম থাক, অন্য কোনো শাড়ি পরে পরা যাবে, আজকে এইটাই পরি। তো তাই জন্য এটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওদিকে মেয়েকে আজকে একটা অনেক কষ্টে জামা পরিয়েছি, ওর ব্যাগটা খুলেছিলাম মা আমি দুজনে। আসলে অনেক কটা দিন হলো, আজকে ওর ব্যান্ডেজটা খোলা হবে। তো তাই জন্য ওকে একটা জামা খুব সাবধানে আমি পরালাম, ওর হাতে খুব একটা লাগেনি। আর তারপর ওর পঞ্চুটা পরিয়ে দিয়েছি, আর তার সাথে একটা লাল ফুল বেঁধেছে আর একটা হেয়ার ব্যান্ড লাল রঙের। আর হ্যাঁ, আমি এখানে জুতোর কাছে এসে খুব স্লো হয়ে গেছি, তার একটাই কারণ গতকাল আমার জুতো দুটো কিন্তু আমি খুঁজে পাইনি। বিয়েবাড়িতে এরকম হয়ে থাকে, পুজো দিতে গিয়ে মন্দিরেও ঠিক এরকমটা হয়। আর আমি যখন ছাদে উঠেছি তখন জুতোটা খুলে গেলাম, আবার গতকাল যখন নামলাম তখন দেখছি আর জুতো জোড়া নেই। তো তাই জন্য খুঁজলাম, দেখলাম পাওয়া যায় কি না, না খুঁজে পেলাম না। তো দেখা যাক, পরে আবার যে পড়ে গেছে সে যদি খুলে রেখে যায় তাহলে হয়তো পাবো। আর এই যে আমরা এখন খেতে বসে গেছি, একটা টেবিলে মা আমি মাহি সবাই বসেছি, আর ওদিকে আমাদের সুদীপ ভাই, মানে যার বিয়ে হলো, সেই আমাদের আজ পরিবেশন করলো। তো যাই হোক, অনেক কথা হলো। তো নতুন বউ সবেমাত্র খেয়ে একটু রেস্ট নিচ্ছে, তাই জন্য ওকে আর ভিডিও করে দেখাতে পারলাম না। আর হ্যাঁ, ওকে ডিস্টার্বও করলাম না, কারণ অনেকটা জার্নি করে এসেছে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে দুপুরে ছাদে গিয়ে একটু বসলাম, আর মাহির হাতটা ওর বাবাই খুললো। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই। ডাক্তার কাকুকে ফোন করা হলো, উনি বললেন বাড়িতেই খোলো, টাইমটা হয়ে গেছে যেহেতু, আর আমরা 2-1 দিন পর চেক আপে নিয়ে যাব আবার। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলায় খুব হালকা রেডি হয়েছি, কারণ খুব একটা গর্জিয়াস সাজার আমার সময়ও ছিল না। মোটামুটি একটা শাড়ি পরে নিয়েছি, আর অল্প কিছু সাজগোজ করে নিয়েছি এই যে। আর এদিকে ফোন আসছে রায় দিদির বাড়ি থেকে বারবার, যে আমাদেরকে ডেকে নাও। আর ওদিকে মাকে তৈরি করতে হলো, মাহিকে তৈরি করতে হলো, দিয়ে আমার নিজের জন্য অবশ্যই 10 মিনিট সময় ছিল। আর সেই 10 মিনিটের মধ্যেই আমি যা হোক রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখন বেরিয়ে পড়ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, রায়কে ডেকে নিলাম, রায় আর দোলন্দি আমাদের সাথেই গেল। তো এই যে আমরা এখন চলে এসেছি বিয়েবাড়িতে, আর মাকে বললাম যে সোয়েটার চাদর খুব একটা মানে ঠান্ডা করবে না, পরার দরকার নেই। মা কিন্তু বললো না আমি সব পরবো। পরার পর তারপর লজে যখন এসে গেছি, তখন মা বলছে হ্যাঁ রে, তুই বললি পরতে হবে না, না পরলেই বোধহয় ভালো হতো। আসলে গরম করছে তো এবার, আর এত মানুষজন আছে, তার মধ্যে আবার ফ্যানগুলো বন্ধ থাকবে। শীত যতই হোক না কেন, এত মানুষের সমাগম, চারিদিকের জানলা বন্ধ। তাই জন্য মায়ের মাফলার আর এদিকে মাহির একটা রুমাল ছিল, সেগুলো আমি ব্যাগের মধ্যে ভরে নিলাম। আসলে তা না হলে ওদের কষ্টও হবে। আমি যে ভাগ্যিস পরে আসিনি। আর এই যে মোমো নিয়ে নিয়েছে, আমরা সবাই মোমো খাচ্ছিলাম, মাহিও খেলো। তবে মাহিরটা সস দিয়ে দিয়েছিল, ও সস দিয়ে খেতে চায় না, খুব একটা ও শুকনোই খেতে চায়। তো যাই হোক, দেওয়া হয়েছিল, ও খেলো কোনো মতে। খেয়ে ওর আবার কি হয়েছে, ওদিকে কানে ব্যথা করছিল। আসলে কানে বোধহয় কিছু পোকা বা পিঁপড়ে কিছু একটা ঢুকেছিল, এরকমও হতে পারে, আবার অন্য কোনো কারণে। আমরা অবশ্য বাড়ি এসে অবশ্যই ওকে কানের ড্রপ দিয়েছিলাম। তো তারপর আবার ঠিক হয়। তো তারপর গেলাম ফুচকা খেতে, আর এদিকে ফুচকা খেতে তো লাইন দিতেই হবে, বিয়েবাড়ি বলে কথা, সবাই তো খেতে চাইবে। আর এই যে
একটার পর একটা ফুচকা খেয়েই যাচ্ছি, আর আমার বর ওদিকে আমার ছবি তুলেই যাচ্ছে। তো যাই হোক, মাকে বললাম মোমো খেতে, মা খেতে চাইছিল না, তো তারপর আবার খেলো। আর আমি আবার পরে আবারও 2টো মোমো খেয়েছিলাম, খেতে ভালো লাগছিল তাই। আর এই যে আমাদের গণপতি বাপ্পা, তো গণপতি বাপ্পা সবাই প্রণাম করে নিন, আর ছবিটাও মূর্তিটাও দেখে নিন। আর এই যে মা তারপর বলছে চল দেরি করিস না, মাহি আগে খেয়ে নে। আমি বললাম ঠিক আছে থাক, যাচ্ছি, একটু পরেই না হয় যাওয়া যাবে। তারপর এদিকে কফি খেয়ে নিলাম মা আমি, আর সবার সাথে একটু গল্পও করলাম, 2-4টে ছবিও তুললাম। বই কি, বিয়ে বাড়ি আসি আমি এরকম ভাবি যে ছবি তুলবো, অনেক ছবি ভিডিও তুলবো, কিন্তু হয়ে ওঠে না। আসলে গল্প করতে গিয়েই আমরা মেতে যাই। আর এই যে দোলনদি রায়কে নিয়ে যাচ্ছে, আমি মাইকে নিয়ে যাচ্ছি, ওদেরকে প্রথমে খাইয়ে দেবো, এটা ঠিক হলো, তারপর আমরা খাবো। আসলে ওরা তো খুবই খেতে বসে দুষ্টুমি করবে, দুটো তো একসাথে হলেই দুষ্টুমি বেশি বেড়ে যায়। আর এই যে তারপর এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, প্রথমে ওরা খেলো, তারপর আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর পর আমরা খেয়েছি। আর হ্যাঁ, আজকে বউয়ের আলাদা করে ছবি তুলবো কি, আলাপ করব কি, আজকে তো ক্যামেরাম্যানই নতুন বউকে একবার এরকম পোজ দাও, একবার এরকম পোজ দাও। যাই হোক, মোট কথা হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে নতুন বউ। তো কোনো মতে একটা ছবি তুললাম। আর এই যে মা এখন খেতে বসে গেছে। হ্যাঁ, আমরা যখন খেতে বসেছিলাম তখন কিন্তু আমরা পাশাপাশি সবাই সিট পাইনি। তো মা বসেছিল একটা একটা কাকিমার পাশে, আর এদিকে আমি বসেছিলাম তখন হচ্ছে গিয়ে অন্য একটা টেবিলে। তো হ্যাঁ, খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে পরে অবশ্যই অ্যাড করে দিয়েছি। এই যে খেতে বসেছিলাম, আর খাবার দাবারগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর তার সাথে তার থেকেও বড় কথা হচ্ছে ভিড়ভাড়টা কিন্তু চরম, মানে অনেক লোকের আয়োজন হয়েছিল, তো এরকমই হয় লজে খেতে গেলে। তো তারপর আইসক্রিম বসে খাওয়ার সুযোগও পাইনি, আর আইসক্রিম হাতে নিয়ে বাড়ি। তো চলুন, এই যে বাড়ি ফিরছি এখন আমরা। আমি এদিকে ভয়েস দিচ্ছি, ওদিকে আমার মেয়ে কিন্তু চরম জ্বালাতন করছে। তো যাই হোক, বহু কষ্টে ভয়েস দিতে হচ্ছে এখন আমাকে, আর এরকম হয়। আর এই যে বাড়ি ফিরে গেছি, বাড়ি বা পাড়াতে কিন্তু একেবারে চুপচাপই মোটামুটি, কারণ একে একে সবাই খাওয়া দাওয়া করে ফিরছে। আর ওদিকে আমাদের বাড়ির বাকিরা সবাই ফিরে গেছে, আমি সবশেষেই ফিরলাম, আমাকে আমার বর নিয়ে এলো সাথে করে। আর এই যে বাড়ি এসে এবার আমরা এখন একটু ছবি তুলে নিচ্ছি, আর 2-একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, খুব বেশি বানাতে পারিনি, একটাই রিলস বানিয়েছিলাম সম্ভবত, আর সেটা অবশ্যই পোস্ট করেছিলাম। আর তারপর দেখলাম আইসক্রিমটা খাই। হ্যাঁ, আইসক্রিমটা অবশ্যই ভালো ছিল, খুব ভালো ছিল। আর সাথে ছিল পানটা অবশ্যই আমি খাবো, তবে আধ ঘন্টা পরে খাবো, এখনই খাবো না। আর এই যে আইসক্রিমটা এখন খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখন ভয়েস দেওয়ার একটু সমস্যা হচ্ছে, সেটা কেন হচ্ছে পরে একদিন অবশ্যই আপনাদের সামনে এসে আমি বলতে পারবো, মানে ক্যামেরার সামনে এসে। তবে যাই হোক, পরিস্থিতি তো সবসময় সমান যায় না। তো যাই হোক, আজকে আপনারা এইটুকুই ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।